হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে পার্টনারশিপের আরও একটা ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ গুডউইল ক্যালকুলেশন। পার্টনারশিপ ফার্মের গুডউইল কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো এই গুডউইল বা সুনাম, এইটা কিভাবে বেসিক্যালি তৈরি করা হয় বা ক্রিয়েট করা যায়। তো সবার প্রথমে একটা এক্সাম্পলস নিয়ে আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি। তো তোমরা যেখানেই থাকো সেখানে যদি তুমি তোমাদের আশেপাশে এলাকায় যদি কোনো মুদিখানা, তোমার বাড়ির চারপাশে যে মুদিখানার দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলোর মধ্যে দেখবে যদি 3-4টে মুদিখানার দোকান থাকে, তার মধ্যে দেখবে কোনো একটা দোকানে একটা পার্টিকুলার ব্যক্তির থেকে তোমরা কিনতে খুব ভালোবাসো, ঠিক আছে, জিনিসপত্র কিনতে খুব ভালোবাসো। সেই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল যে রয়েছে তার থেকেই সবসময় বাড়ির লোক বলে এই দোকান থেকেই কি করবে না, জিনিসপত্র নিয়ে এসো। কেন? সেই দোকানে লোকটার ব্যবহার ভালো, দাম অন্য দোকানের তুলনায় কম হয়, ঠিক আছে, আশেপাশে যে দোকানগুলো আছে তার থেকে কম, এবং তার কোয়ালিটি, যে প্রোডাক্টটা যেটা কেনা হচ্ছে তার কোয়ালিটিটা ভালো হয়। তো এই জিনিসগুলোর জন্য আশেপাশে যে দোকানগুলোর থেকে ওই দোকানটাকে আলাদা করে দেয়। এই যে আলাদা করে দিচ্ছে কিসের জন্য না, যে ক্রেতা রয়েছে মানে কনজিউমারের সঙ্গে সেই পার্টিকুলার দোকানদারের ভালো ব্যবহার, ভালো পণ্য দেওয়া এবং দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা, এই বিশেষ কিছু কারণের জন্য একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। এবং এই সম্পর্কর জন্য সেই ব্যক্তিটা কি করে না, অতিরিক্ত কিছু মুনাফা অর্জন করতে পারে অন্য দোকানের থেকে, কারণ ওই পার্টিকুলার দোকানে কিন্তু সবচেয়ে বেশি কনজিউমার বা কাস্টমার যায়, যার জন্য অন্য দোকানের থেকে ওই পার্টিকুলার দোকানে সেল বেশি এবং প্রফিট বেশি হয়। এই যে ডিস্টিংশনটা করে দেওয়া হচ্ছে, এই যে পার্থক্যটা হয়ে গেল অন্য দোকানের থেকে, যে একটা আলাদা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়ে যায়, আলাদা একটা ধরনের তুমি অনুভব করতে পারবে, বাট সেটা দেখতে পারবে না। এই ধরনের এক ধরনের সম্পত্তি তৈরি হয়ে যায়, সম্পত্তি, ওই দোকানের একটা সম্পত্তি, একটা সম্পত্তি যেটা স্থায়ী সম্পত্তি, এবং বাট কিন্তু সেটা তুমি একদম খোলা চোখে দেখতে পারবে না, বাট সেটা তুমি অনুভব করতে পারবে এই দোকানটা ভালো। তাকেই বলা হয় গুডউইল। এবার আমরা বইয়ের ভাষায় দেখি কি দেওয়া আছে, ঠিক আছে। ফার্স্ট যেটা আমরা পড়বো গুডউইলের ডেফিনেশন। তো গুডউইলের ডেফিনেশনটা কি দেওয়া হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। সুনাম হলো যে কোনো প্রতিষ্ঠানের এক ধরনের অদৃশ্যমান স্থায়ী সম্পত্তি, যার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি অন্য প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় অতিরিক্ত মুনাফা অর্জন করতে সক্ষম হয়। তো সুনাম হলো এক ধরনের অদৃশ্যমান স্থায়ী সম্পত্তি। তো গুডউইল হচ্ছে একটা ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেটস, যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি অন্য প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় অতিরিক্ত, মানে অন্যান্য যে ফার্ম বা বিজনেস রয়েছে তার থেকে কি করছে না, এই পার্টিকুলার বিজনেসটা বেশি প্রফিট আর্ন করছে, এইটাকেই বলা হয় গুডউইল। এটাকে কি বলা হয়? গুডউইল, ঠিক আছে। এবার নেক্সট যেটা আমরা পড়বো, গুডউইলের বৈশিষ্ট্য কি, নেচার অর ক্যারেক্টারিস্টিক্স অফ গুডউইল। সবার প্রথম, গুডউইল হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি। গুডউইল কি? অদৃশ্যমান বা ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেটস, ঠিক আছে, এটাকে বলা হয় ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেটস। সুনাম স্থায়ী সম্পত্তি হলেও অন্যান্য যে স্থায়ী সম্পত্তির সঙ্গে এর একটা প্রকৃতিগত পার্থক্য রয়েছে। যেমন তুমি যদি যন্ত্রপাতি, আসবাবপত্র এইগুলোর ক্ষেত্রে দেখো, এগুলি তুমি কি করতে পারবে? ছুতে পারবে বা তোমার চোখের সামনে দৃশ্যমান। কিন্তু সুনাম কিন্তু তুমি খালি চোখে দেখতে পারবে না, যদি তোমার কাছে বিশেষ জ্ঞান না থাকে। তোমার কাছে যদি বিশেষ কিছু জ্ঞান থাকে তাহলেই তুমি বুঝতে পারবে যে এই লোকটার
একটি আলাদা বাজারে দাম আছে, কোনো ব্যক্তির বাজারে দাম আছে, সেটা তুমি ওখান থেকে বুঝতে পারবে। সেটাই সেই ব্যবসা বা সেই ব্যক্তির একটা আলাদা অস্তিত্ব তৈরি করে, আলাদা অস্তিত্ব কি করে তৈরি করে দেয়। তার মানে এখান থেকে প্রথম যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে গুডউইল হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, অদৃশ্যমান স্থায়ী সম্পত্তি। এটা হচ্ছে প্রথম, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গুডউইল বেসিক্যালি কি টাইপ অফ অ্যাসেটস? বেসিক্যালি গুডউইল হচ্ছে ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেটস। ওকে, নেক্সট 2 নম্বর হচ্ছে অলোক সম্পত্তি, দ্যাট ইজ ফিকটিসিয়াস অ্যাসেটস। সুনাম অদৃশ্যমান হলেও স্বাভাবিক পরিস্থিতিতে তা অলিক সম্পত্তি হিসাবে গণ্য করা হয় না। তো এখানে গুডউইল তো আমরা চোখে দেখতে পাই না, তো যে সমস্ত সম্পত্তি আমরা চোখে দেখতে পাই না, বহু ক্ষেত্রে সেই সমস্ত সম্পত্তিকে আমরা ফিকটিসিয়াস অ্যাসেটস হিসাবে ট্রিট করি, কিন্তু গুডউইলের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। গুডউইল কিন্তু কোনো ধরনের অলিক সম্পত্তি নয়, দ্যাট মিনস কোনো ধরনের ফিকটিসিয়াস অ্যাসেটস নয়। তবে যে সকল প্রতিষ্ঠান বর্তমানে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেই সকল প্রতিষ্ঠানের সুনাম স্থায়ী সম্পত্তি হিসাবে দেখানো হলেও তা মূলত একটি অলিক সম্পত্তি হিসাবে গণ্য করা হবে। তার মানে অলিক সম্পত্তি কখন হবে? গুডউইলটা আমি কখন অলিক সম্পত্তি হিসাবে ধরবো? যদি কোনো একটা পার্টিকুলার বিজনেস যদি কারেন্টলি লসের মধ্যে দিয়ে যায়, কন্টিনিউয়াস লস যদি করতে থাকে, লসে যদি রান করতে থাকে, তখন প্রত্যেক বছর তার লস হচ্ছে, প্রফিট হচ্ছে না, লস হচ্ছে, সেই ক্ষেত্রে গুডউইলকে আমরা অলিক সম্পত্তি হিসাবে চিহ্নিত করব। কিন্তু বিজনেস যদি কন্টিনিউয়াস প্রফিট করে, গুডউইলের ডেফিনেশনেই তোমরা পড়েছিলে, গুডউইলের ডেফিনেশনটা কি ছিল? যেখানে প্রতিষ্ঠানটি অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় অতিরিক্ত কি করে সুনাম অর্জন বা মুনাফা অর্জন করে, অন্যান্য প্রতিষ্ঠানের থেকে বেশি মুনাফা অর্জন করছে, সেই ক্ষেত্রে তাকে গুডউইল বলছে, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু প্রতিষ্ঠান যেটা ক্ষতির সম্মুখীন হচ্ছে, যদি কোনো প্রতিষ্ঠান যদি ক্ষতির সম্মুখীন হয়, সেক্ষেত্রে তখন গুডউইলকে আমরা অলিক বা ফিকটিসিয়াস অ্যাসেটস হিসেবে ট্রিট করব। যদি প্রফিট হয় সেক্ষেত্রে কিন্তু সেটা একটা স্থায়ী সম্পত্তি হিসেবে ট্রিটেড হবে, ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেটস হিসেবে আমরা ট্রিট করব। যদি প্রতিষ্ঠান লসের মধ্যে দিয়ে যায়, তখন সেটা হয়ে যাবে গুডউইলটা, তখন আমি বলবো অলিক সম্পত্তি। নেক্সট হচ্ছে হিসাব নিকাশকরণের আদর্শ মান, দ্যাট মিনস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এই যে গুডউইল ক্যালকুলেশনের জন্য কিছু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস রয়েছে, যেটা ICAI মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট, যেটা রয়েছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া, ICAI, সেই পার্টিকুলার বডি কিছু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কি করে প্রিপেয়ার করে। কিছু যেমন ভাবে তোমরা বিভিন্ন ক্যালকুলেশন করো, সেই ক্যালকুলেশন গুলো বেসিক্যালি ICAI এর দ্বারাই তৈরি করা হয়েছে। তো সেই পার্টিকুলার কিভাবে অ্যাকাউন্টস গুলো মেনটেন করা হবে, সেই অ্যাকাউন্টস গুলো কিন্তু ICAI দিয়ে থাকে। তো গুডউইল ক্যালকুলেশনেরও একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা অ্যাকাউন্টিং প্রসিডিওর রয়েছে, ঠিক সেই রকম ভাবেই মানে গুডউইল ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? সেই যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26। তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 নম্বরে গুডউইল কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো গুডউইল ক্যালকুলেশনের যে প্রসেস, সেটা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের মধ্যে রয়েছে না, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26। ওকে, নেক্সট বিভিন্ন ধরন, সুনামের বিভিন্ন ধরন হতে পারে, স্থান বিশেষ সুনাম, প্রতিষ্ঠান বিশেষে সুনাম, অথবা ভাসমান সুনাম ইত্যাদি বিভিন্ন ধরনের সুনামের সঙ্গে আমরা পরিচিত। যেমন বাঁকুড়ার ঘোড়া কিংবা মুর্শিদাবাদের সিল্ক হলো স্থান বিশেষ সুনাম। একই রকম ভাবে হলদিরাম সোনপাপড়ি হলো বিশেষ প্রতিষ্ঠানের বিশেষ সুনামের উদাহরণ, ঠিক আছে? তো গুডউইল বিভিন্ন কারণে হতে পারে, কোনো ইন্ডিভিজুয়ালেরই গুডউইল থাকতে পারে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল। তো
তো গুডউইল ভ্যালুয়েশনের পদ্ধতি কি কি? তো অলরেডি তোমাদেরকে আমি এর ওপর ভিডিও করে দিয়েছি, গুডউইল কিভাবে ভ্যালুয়েশন কিভাবে করতে হয় তার একটা আলাদা পুরো ভিডিও আমার রয়েছে এমসিকিউ সিরিজের সঙ্গে, এমসিকিউ এর সঙ্গে। তো সেটা একবার দেখে নেবে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর নেক্সট যেটা আছে সেটা সুনাম মূল্যায়নের পদ্ধতি কি কি। তোমরা অলরেডি জানো গুডউইল ক্যালকুলেশন 3 রকম ভাবে করা যেতে পারে, একটা অ্যাভারেজ প্রফিট মেথডে, একটা সুপার প্রফিট মেথড বা অতি মুনাফা পদ্ধতিতে, একটা হচ্ছে গড় মুনাফা, একটা অতি মুনাফা। গড় মুনাফাটাকে আমরা অ্যাভারেজ প্রফিট মেথড বলি, অতি মুনাফাটাকে আমরা সুপার প্রফিট মেথড বলি, আর মূল ধনায়ন পদ্ধতি দ্যাট ইজ ক্যাপিটালাইজেশন মেথড। এই 3 রকম পদ্ধতিতেই আমরা কি করতে পারি, গুডউইলটাকে ক্যালকুলেট করতে পারি। তো এই পার্টিকুলার যে ভিডিওটা তোমরা দেখলে সেখানে আমরা গুডউইলের ডেফিনেশন পড়লাম, সংজ্ঞা কাকে বলে, গুডউইলের নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে জানলাম, গুডউইলের কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। তো প্রথম গুডউইলের ক্যারেক্টারিস্টিক হচ্ছে, এটা হচ্ছে ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেটস। খুব ভালো করে মনে রাখবে, গুডউইল হচ্ছে ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেটস। যদি বিজনেস লসেস করে তখন কন্টিনিউয়াস প্রসেসে যদি লস করে, বিজনেস যদি কন্টিনিউয়াস বছরের পর বছর লস করে, তখন সেই গুডউইলটাকে আমরা ফিকটিসিয়াস অ্যাসেটস হিসাবে ট্রিট করব। কারণ তোমরা ভালো করেই জানো যে কোনো ফার্মের যদি গুডউইল থাকে তাহলে সেই ফার্ম কিন্তু দীর্ঘকাল ধরে লস করবে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি, কারণ এবার যদি লস করে সেক্ষেত্রে সেই কোম্পানির কিন্তু সেই সুনাম নেই বাজারে। সেক্ষেত্রে সেই গুডউইল যদি অ্যাকাউন্টসের মধ্যে কোনো গুডউইল থাকে সেটাকে আমরা ফিকটিসিয়াস অ্যাসেটস হিসাবে ট্রিট করব। যদি কোনো গুডউইল থাকে সেই সমস্ত ফার্মের, সেটাকে আমরা ফিকটিসিয়াস অ্যাসেটস বলে ট্রিট করব। আর যদি কোনো প্রতিষ্ঠান মানে কোনো বিজনেসের যদি প্রফিট অন্য কোম্পানির থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে সেই ধরনের সেই যে এক্সট্রা প্রফিটটা আর্ন করছে, সেই এক্সট্রা প্রফিটটা আর্ন করছে যেটা, সেই কেন আর্ন করছে না, তার বাজারে কিছু গুডউইল আছে, তখন সেটাকে আমরা অ্যাসেট হিসাবে ট্রিট করবো। যদি অন্য ফার্মের থেকে বেশি প্রফিট আর্ন করে, যদি অন্য ফার্মের থেকে বেশি প্রফিট আর্ন না করে সেক্ষেত্রে তার কিন্তু গুডউইল নেই, পরিষ্কার। মানে যদি ফার্ম বেশি করে প্রফিট আর্ন করতে পারে অন্য ফার্মের থেকে, সেক্ষেত্রে তার গুডউইল আছে, অন্যথায় কিন্তু থাকবে না। নেক্সট, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। গুডউইল ক্যালকুলেশন কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের থ্রুতে করা হয় না, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26, আদর্শ মান 26, হিসাব নিকাশের আদর্শ মান 26, এই হিসাবে কিন্তু গুডউইলের ক্যালকুলেশন করা হয়ে থাকে। নেক্সট আর একটা জিনিস, নিজস্ব উৎস থেকে সৃষ্ট সুনাম, দ্যাট মিনস সেলফ জেনারেটেড গুডউইল কিন্তু হিসাবের বইতে দেখানো যায় না। যদি সেলফ জেনারেটেড কোনো গুডউইল থেকে থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু ব্যবসার মধ্যে আসবে না, ঠিক আছে। এইটা হচ্ছে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স গুডউইলের, যেটা বললাম গুডউইলের ডেফিনেশন। এবার নেক্সট যেটা আমি দেখবো সেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং গুডউইল। কি কি ফ্যাক্টর গুডউইল মানে সুনামের উপর একটা ইম্প্যাক্ট করে, সুনামের উপর একটা প্রভাব ফেলে। ফার্স্ট হচ্ছে লোকেশন অফ এন্টিটি। লোকেশন অফ এন্টিটি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন? কোনো বিজনেসের লোকেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। যেরকম আমি যদি বলি একটা হোটেল, দ্যাট মিনস খাবারের হোটেল, সেটা আমি যদি নর্মাল কোনো রাস্তার ওপর খুলি, কোনো একটা গলির ভিতরে, সেক্ষেত্রে সেই পার্টিকুলার দোকানটার সুনাম বাজারে সেরকম ভাবে নাও হতে পারে। কারণ কি, আমি খাবারের হোটেল কোথায় খুলবো না, যেখানে টুরিস্ট স্পটস থাকবে অথবা কোনো অফিস এরিয়া থাকবে। সেই সমস্ত জায়গায় যদি আমি কোনো হোটেল খুলি, খাবারের হোটেল, সেক্ষেত্রে খাবারের গুণগত মান যদি ভালো হয় তাহলে সেই পার্টিকুলার লোকেশনটা কিন্তু আমার কি করতে পারে না, প্রতিষ্ঠানের সুনাম বাড়াতে পারে। যদি আমি কোনো একটা অন্য জায়গায় খুলে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমার গুডউইল কিন্তু বাড়বে না। তো লোকেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। গলির ভিতরে দেখবে যে সমস্ত খাবারের দোকান গলির ভিতর থাকে, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই
কোনো খুব বেশি লোক যাতায়াত করে না। যদি এটা মেন রোড থাকে, সেই মেন রোড থেকে সারাক্ষণ লোকে যাতায়াত করছে, বাট গলির ভিতর কতজন লোক যাতায়াত করে? তাহলে একটা দোকান যদি গলির ভিতর হয় আর একটা দোকান যদি রাস্তার ভিতর হয়, তাহলে কোন দোকানটা বেশি ভালো চলবে? তোমরা সেটা বুঝতেই পারছো না। যেটা রাস্তার বাইরে থাকবে, মানে মেন রোডের ওপর থাকবে, সেই দোকানটা কিন্তু অন্য দোকানের থেকে বেশি ভালো চলবে। ঠিক আছে, যদি তার খাবারের গুণগত মান ভালো হয়। তো সেই হিসাবে তার লোকেশনটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। নেক্সট, পার্সোনাল পপুলারিটি দ্যাট মিনস কোনো ব্যক্তির যদি নিজস্ব কোনো দক্ষতা থাকে, কোনো ধরনের দক্ষতা থাকে, যেমন আমি প্রথমেই এক্সাম্পল দিলাম একটা দোকান, মানে একটা কি বললাম, প্রথমে একটা মুদিখানা দোকানের একটা এক্সাম্পল দিয়েছি তোমাদেরকে। তো মুদিখানা দোকানে যখন এক্সাম্পল দিলাম, সেক্ষেত্রে সেই পার্টিকুলার লোকটার পপুলারিটি আছে বাজারে, কারণ সেই লোকটা ভালো জিনিসপত্র দেয়, সেই মুদিখানা দোকানের লোকটা। সেক্ষেত্রে সেই লোকটার একটা পার্সোনাল কি রয়েছে, পপুলারিটি রয়েছে। এটা ছাড়া তুমি যখন দেখবে বাজারে, সিনেমায় দেখতে পাও, যদি কোনো বড় সিনেমা আর্টিস্টের যদি কোনো মুভি আসে, সেই মুভিটা মার্কেটে কিন্তু ভালো কালেকশন করে, মার্কেট থেকে ভালো টাকা তুলতে পারে, মানে ভালো সেল করতে পারে মুভিটা। আর যদি দেখবে কোনো নতুন কোনো হিরোইন থাকে, সেক্ষেত্রে সেই পার্টিকুলার মুভিটার যদি কোয়ালিটি খুব ভালো হয়, সেক্ষেত্রেই তার পপুলারিটি আসে। বাট যদি দেখো, যদি কোনো হিরো আছে যে অনেক বছর ধরে মুভি করছে, সেক্ষেত্রে তার নামটাই কিন্তু যথেষ্ট, সেক্ষেত্রে তার নামটা কিন্তু গুডউইলটাকে এফেক্ট করে দেয়। ঠিক আছে, নেক্সট আর একটা জিনিস তোমরা যদি দেখো, সেটা হচ্ছে কোয়ালিটি অফ প্রোডাক্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পার্টিকুলার প্রোডাক্টের কোয়ালিটি। তো কোয়ালিটি যদি কোনো পার্টিকুলার প্রোডাক্টের খুব ভালো হয়, সেক্ষেত্রে তার কিন্তু এটা গুডউইলের ওপর কি করে ইম্প্যাক্ট আসে। এবার এটা সম্বন্ধে আমি যদি বলি, তুমি যদি দেখো টাটা যে কোম্পানিটা রয়েছে, টাটা কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আমরা পারচেস করি এবং সেগুলো কিন্তু আমাদের ভালোও লাগে। ঠিক আছে, টাটা নুন, আমরা যদি নুন সম্বন্ধে বলি, সল্ট সম্বন্ধে যদি আমি বলি, তো টাটা সল্ট আমরা বাজারে গেলে কি বলি, তার একটা টাটা সল্ট দিন। বাজারে কিন্তু আরো বিভিন্ন ধরনের সল্ট পাওয়া যায়, কিন্তু আমরা টাটা সল্টটাকেই সবচেয়ে বেশি প্রেফার করি। ঠিক আছে, কারণ তার কোয়ালিটি বেটার। তার মানে তোমরা এখান থেকে বুঝতে পারবে, যদি কোয়ালিটি যদি প্রোডাক্টের ভালো হয়, সেটা কিন্তু তার যে গুডউইল, তার উপর একটা ইম্প্যাক্ট করে। নেক্সট, কারবারের ধরন, টাইপ অফ বিজনেস যেটা রয়েছে, এটাও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরের মধ্যে পড়ে। সেক্ষেত্রে যদি ব্যবসাটা একচেটিয়া ব্যবসা করে, একচেটিয়া ভাবে বিজনেস করতে থাকে, সেক্ষেত্রে যদি বিজনেসটা একচেটিয়া ভাবে বিজনেস করে, সেক্ষেত্রে অন্য কোনো প্রতিযোগিতা বাজারে আসার ক্ষেত্রে কি হয়, বাজারে আসতে পারে না। তারা তা করতে পারে দ্রব্য ও সুনামের জন্য। মানে কোনো একটা পার্টিকুলার কোম্পানি, সে একাই বিজনেস বাজারে রাজত্ব করছে, কেন করছে না, তার দ্রব্য বা সেবার সুনামের জন্য, তাই জন্যই করতে পারে। যদি এক্ষেত্রে যদি একচেটিয়া বাজার, মানে সেখানে যদি আরো একজন কম্পিটিটর চলে আসে, কেন এসছে না, পার্টিকুলার সেই কোম্পানি, মানে যে কোম্পানিটা অলরেডি একা ওই বাজারে রাজত্ব করছিল, সে ভালো প্রোডাক্ট দিচ্ছে না, যার জন্য লোকে এখন অন্য একটা কোম্পানিতে কি করে যাচ্ছে, শিফট করে যাচ্ছে, অন্য কোম্পানির প্রোডাক্ট কিনছে। তো কারবারের ধরন কিন্তু গুডউইলের উপর একটা ইম্প্যাক্ট করে থাকে। নেক্সট যেটা রয়েছে, ক্রেতার ধরন, মানে নেচার অফ কনজিউমারের যে নেচার, সেটাও কিন্তু পার্টিকুলার বিজনেসের গুডউইলের ওপর কি করে, ইম্প্যাক্ট করে। তো ক্রেতা রয়েছে, তার যে ক্রেতা নেচার, মানে ক্রেতা রয়েছে, সেই ক্রেতার ক্ষেত্রে দেখবে বিভিন্ন ক্রেতা রয়েছে, তারা কোনো একটা পার্টিকুলার কোম্পানিরই প্রোডাক্ট কিনতে ভালোবাসে।
কোনো একটা পার্টিকুলার কোম্পানিরই প্রোডাক্ট কিনতে কি করতে পারে, ভালোবাসে। ঠিক আছে, তার মানে তারা একটা পার্টিকুলার কোম্পানির প্রতি লয়াল। আবার কিছু কনজিউমার দেখতে পাবে বা ক্রেতা দেখতে পাবে যারা কিন্তু কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট কিনতে রাজি, বাট তারা কিন্তু কোম্পানি দেখে কেনে না। তার মানে তারা কিন্তু কোনো যে কোম্পানির প্রতি লয়াল না। আবার কিছু লোক দেখবে যারা কোম্পানির প্রতি লয়াল, এই কোম্পানিরই জিনিস আমি কিনবো। লাইক আমাকে যদি দেখো, আমি টাটা সল্ট কিনতে খুব ভালোবাসি, তা আমি টাটারই সল্ট কিনবো, অন্য কোনো কোম্পানির কিন্তু সল্ট আমি কিনতে যাব না। তার মানে এটা হচ্ছে ব্র্যান্ড লয়্যালটি, মানে কোনো একটা কনজিউমারের লয়্যালটিকে বোঝায়। আবার অনেক কনজিউমার থাকে যারা প্রোডাক্ট কিনবে, মানে ওই একই ধরনের প্রোডাক্ট কিনবে, বাট কোনো একটা সিমিলার মানে একই কোম্পানির জিনিসপত্র কিনতে তারা দেখায় না। তার জন্য ক্রেতাদের ধরনও কিন্তু তোমার গুডউইলের উপর ইম্প্যাক্ট করে দেয়। কোনো পার্টিকুলার রিজিয়নে যদি ব্র্যান্ড লয়্যালটি থাকে কনজিউমারের, তাহলে সেই পার্টিকুলার কোম্পানিরা কিন্তু অনেক বেশি গ্রো করবে। আবার যদি কোনো যেখানকার ক্রেতারা কোনো পার্টিকুলার প্রোডাক্টের ওপর মানে কোম্পানির প্রতি অ্যাডাক্টিভ নয়, মানে তাদের প্রতি অ্যাট্রাক্টেড নয়, তারা কিন্তু সেইখানে দেখবে বিভিন্ন কোম্পানি একই জিনিস একই প্রোডাক্ট বানাচ্ছে এবং তারা সেগুলো মার্কেটে সেল করছে। তো ক্রেতার ধরন কিন্তু একটা বড় ইম্প্যাক্ট করে দেয়। নেক্সট হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা। মানে এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট। এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট, যদি ব্যবসার ব্যবস্থাপনা খুব ভালো হয়, সেক্ষেত্রে সেটা কিন্তু গুডউইলের ওপর খুব বড় ইম্প্যাক্ট করে। এটা একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝাবো, যেটা হচ্ছে তোমরা বাজারে এশিয়ান পেন্টের নাম শুনেছো। তো এশিয়ান পেন্ট যে কোম্পানিটা রয়েছে, সেই পার্টিকুলার কোম্পানিটা প্রথম ইন্ডিয়াতে সুপার কম্পিউটার ইউজ করে। সুপার কম্পিউটার ইউজ করছে বিফোর আমাদের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান রয়েছে মানে ইসরো, তারও আগে কিন্তু সুপার কম্পিউটার কিনেছিল এশিয়ান পেন্ট। কেন কিনেছিল না, এশিয়ান পেন্ট তার কনজিউমার অ্যানালিসিস বা ডিমান্ড অ্যানালিসিসের জন্য তারা কি করেছিল, ফার্স্ট সুপার কম্পিউটার বাই করেছিল। তো আমাদের দেশে সবার প্রথম যে সুপার কম্পিউটারটা এসছিল, সেই সুপার কম্পিউটারটা বেসিক্যালি পারচেস করেছিল এশিয়ান পেন্ট কোম্পানি। কেন করেছিল না, তারা দেখতে চাইছিল যে বাজারে কোন পার্টিকুলার টাইমে ডিমান্ড আসে, বা বাজারে কোন পার্টিকুলার এরিয়াতে কোন পেন্ট প্রোডাক্টের ডিমান্ড বেশি, সেইগুলো তারা অ্যানালাইসিস করার জন্য প্রথম সুপার কম্পিউটার কেনে। এবং যার জন্য এশিয়ান পেন্ট কিন্তু আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় পেন্ট কোম্পানি। ঠিক আছে, তার মানে এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট কিন্তু বিজনেসের গুডউইল ইনক্রিজ করতে অনেক হেল্প করে। নেক্সট হচ্ছে সময়, দ্যাট মিনস টাইম। যদি কোনো পার্টিকুলার বিজনেস তার নতুন বিজনেস হয়, সেক্ষেত্রে তার গুডউইল, দ্যাট মিনস সেই বিজনেসটাকে বা ব্যবসাটাকে খুব বেশি লোক কিন্তু চিনতে পারে না। ঠিক আছে, তার কিন্তু খুব বেশি নাম হয়ে যায় না। কিন্তু সেখানে যদি তুমি দেখো অন্য কোনো কোম্পানি যারা বহু বছর ধরে বিজনেস করছে, লাইক আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে তুমি যদি বিরিয়ানির কথা বললে আমরা দাদা বৌদির বিরিয়ানির কথা চলে আসে। কিন্তু তুমি যদি এখন সোশ্যাল মিডিয়াতে যাও, দেখবে বিভিন্ন ধরনের বিরিয়ানির বিক্রি করছে, এরকম বহু দোকান রয়েছে বিরিয়ানি বিক্রি করছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেই দোকানের নামগুলো কিন্তু মনে রাখতে পারি না। আমরা যেটা মনে রাখি সেটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানির কথা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কারণ দাদা বৌদির বিরিয়ানির কথা আমরা কেন মনে রাখতে পারছি, কারণ এটা অনেকটা সময় ধরে তারা কি করছে, ব্যবসাটা চালিয়ে আসছে। আর যেগুলো এখন নতুন নতুন ব্যবসা খুলছে, তারা কিন্তু সময়টা অনেক কম সময়ের জন্য, তার জন্য তাদের কিন্তু নাম আমরা মনে রাখতে পারি না। তার মানে টাইম কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। কোয়ালিটি যেমন একটা ফ্যাক্টর, ম্যানেজমেন্ট যেমন একটা ফ্যাক্টর, ক্রেতার নেচার যেমন একটা ফ্যাক্টর, পার্সোনাল পপুলারিটি যেমন একটা ফ্যাক্টর, ঠিক একই রকম ভাবে টাইমও কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর হয়ে যায়। নেক্সট হচ্ছে বিজ্ঞাপন এবং প্রচার। তোমরা একটু আগে যেটা বললাম, বিজ্ঞাপন এবং প্রচারের মাধ্যমেও কিন্তু এখন বহু দোকান, বিরিয়ানির দোকান, যারা কি হয়েছে না সামনে চলে এসছে। প্রথম মানে বিরিয়ানি বলতে তাদেরকেই বোঝানো হয়।
তো এই বিজ্ঞাপন এবং প্রচারের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্রচার হচ্ছে, বিভিন্ন রকম ভাবে প্রচার হচ্ছে, এই প্রচারের মাধ্যমেও কিন্তু গুডউইল ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, তো যে পার্টিকুলার কোম্পানি বা যে পার্টিকুলার বিজনেস খুব ভালো করে প্রচার করতে পারবে, মানে অ্যাট্রাকটিভ প্রচার, ঠিক আছে, সেক্ষেত্রে সেই পার্টিকুলার কোম্পানি, মানে যেগুলো আমাদের চোখে লাগবে সেই ধরনের যদি প্রচার করা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটা পার্টিকুলার কোম্পানির গুডউইল ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদের কি করে, গুডউইলের ওপর একটা প্রভাব বিস্তার করে। দ্যাট মিনস এইগুলো হচ্ছে ফ্যাক্টরস যেগুলো গুডউইলের ওপর ইম্প্যাক্ট করে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট গুডউইল চ্যাপ্টারের। নেক্সট আমরা গুডউইল চ্যাপ্টারের এমসিকিউ সলভ করব নেক্সট ভিডিওতে। তো এই চ্যাপ্টারে আবার বলছি, এই চ্যাপ্টারের যদি কোনো পার্ট তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোনো একটা অংশ, কোনো থিওরি যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।